তুমি শুধু অবনীর ওপরেই নও, পুরো আগারওয়াল বংশের ওপর একটা বোঝা। সিদ্ধার্থের এই টিপ্পনী শুনে মুন্সিজির মুখ রাগে লাল হয়ে গেল। তিনি সিদ্ধার্থকে উচিত জবাব দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু গৌতম চোখের ইশারায় তাকে থামিয়ে দিল। অন্যদিকে সিদ্ধার্থের কথা শুনে সবাই জোরে জোরে হাসছিল। এটা দেখে অবনীর চোখ জলে ভিজে গেল। তার ছলছল চোখ দেখে গৌতম কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। সিদ্ধার্থ এক দৃষ্টিতে তার চলে যাবার দিকে তাকিয়ে রইল। পার্টিতে একের পর এক এত সব ঘটনার পর গায়ত্রী দেবী হাসি মুখে সবাইকে বললেন যে অনেক কথা হয়েছে, এই সব কথাবার্তার কারণে পার্টির আনন্দ কেন মাটি করব। আজ আমার জন্য সবথেকে বড় দিন, কারণ আজ আমার সবথেকে আদরের নাতনি সানায়ার বাগদান সিদ্ধার্থের মতো একজন গুণী ছেলের সাথে হতে যাচ্ছে। আমি চাই আপনারা সবাই এই খুশির মুহূর্ত উপভোগ করুন। গায়ত্রী দেবীর কথা শুনে সবাই হাসি মুখে তার দিকে তাকাতে লাগল। মুহূর্তের মধ্যে পার্টির পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। সিদ্ধার্থ তার মিথ্যে অহংকার নিয়ে সবার সাথে মেলামেশা করতে শুরু করল। অন্যদিকে মুন্সিজির মনে সিদ্ধার্থের প্রতি এখনও রাগ জমেছিল। তিনি গৌতমকে খুঁজতে লাগলেন। তখনই তার কাছে গৌতমের ফোন এলো। জি হুকুম। মুন্সিজি, যে নেকলেসটা আমি অবনীর জন্য কিনেছিলাম, আপনি সেটা নিয়ে এসছেন তো? জি হুকুম, নিয়ে এসছি। ঠিক আছে, আমি পেছনের গেটের কাছে দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আর খেয়াল রাখবেন কেউ যেন দেখতে না পায়। মুন্সিজি বললেন, জি হুকুম। এই মুন্সি এখনই আসছে। গৌতমের সাথে কথা বলে মুন্সিজির মুখ উজ্জ্বল হয়ে উঠল। নেকলেসটি এতক্ষণ তার সেই ছোট ব্যাগেই ছিল, যা তিনি সব সময় নিজের কাছে রাখতেন। পরের মুহূর্তেই তিনি লোকচক্ষুর আগালে আগারওয়াল হাউসের পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই গৌতমের সাথে দেখা করে তিনি নেকলেসটি তার হাতে তুলে দিলেন। নেকলেসটি দেখা মাত্রেই গৌতমের অবনীর কথা মনে পড়ে গেল। মুন্সিজি এক দৃষ্টিতে গৌতমের চোখের দিকে তাকিয়েছিলেন। দেখবেন, এই নেকলেসটি দেখে অবনী খুশি হয়ে যাবে। হুকুম, বেয়াদবি মাফ করবেন, কিন্তু এই মুন্সি আপনাকে একটি কথা বলতে চায়। গৌতম বলল, হ্যাঁ বলুন না মুন্সিজি। এই মুন্সি বোঝে যে অবনীর সাথে আপনার সময় খুব ভালো কাটছে, কিন্তু 1 বছর পর আপনাকে তো অবনীকে ছেড়ে দীপ্তি দিদিমণিকে বিয়ে করতে হবে। তখন আপনি সব সামলাবেন কিভাবে? অবনীর প্রতি আপনার ভালোবাসা যদি বেড়ে যায় তবে খুব মুশকিল হয়ে যাবে। দিন শেষে এটা তো মনের ব্যাপার, মনের ওপর তো কারো জোর চলে না। শুধু এই কথাটাই বলতে চাইছি, বাকি আপনি যথেষ্ট বুদ্ধিমান। মুন্সিজির কথা শুনে গৌতম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল এবং গভীর মনোযোগ দিয়ে নেকলেসটি দেখতে লাগল। চিন্তা করবেন না মুন্সিজি, আমি আমার কথা থেকে পিছিয়ে আসব না। 1 বছর পর যাই হোক না কেন আমি অবনীকে ছেড়ে দেব। গৌতম মুন্সিজির চোখের দিকে তাকিয়ে কথাটি বলল, তবে তার চোখে স্পষ্ট যন্ত্রণার ছাপ ছিল। আচ্ছা, এবার আপনি আসুন, কারো মনে সন্দেহ হওয়ার আগেই আমিও ভেতরে যাচ্ছি। গৌতমের কথা শুনে মুন্সিজি সেখান থেকে বিদায় নিলেন। মুন্সিজি ভেতরে ঢুকতেই গায়ত্রী দেবীর সাথে তার দেখা হলো। তিনি গায়ত্রী দেবীর কাছে গিয়ে বললেন, এবার আমাকে বিদায় দিন, আমার আরও কিছু কাজ আছে। গায়ত্রী দেবী বললেন, আপনি যদি আর কিছুক্ষণ থাকতেন তবে বাচ্চাদের খুব ভালো লাগত। আমাদের তো আপনার সেবা করার সুযোগই দিলেন না। মুন্সিজি উত্তর দিলেন, আবার কোনোদিন হবে, এখন বড় হুকুমের অন্য কাজে যেতে হবে, বেরোতে দেরি হয়ে গেলে সমস্যা হবে। এই বলে মুন্সিজি গেটের দিকে এগিয়ে গেলেন এবং 4 জন সশস্ত্র গার্ড তাকে ঘিরে নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে লাগল। সিদ্ধার্থ আর রঘুবীর হাসি মুখে তাকে বিদায় জানালো। অন্যদিকে অবনী তার বাবা মায়ের সাথে ভিড় থেকে দূরে এক কোণে দাঁড়িয়েছিল। মুন্সিজি গেট পর্যন্ত পৌঁছতেই গৌতম অবনীর কাছে গিয়ে নেকলেসটি তাকে দিল। অবনী, এটা তোমার জন্য। নেকলেসটি দেখা মাত্রই অবনীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে অবাক হয়ে প্রশ্ন করল, গৌতম, এটা তোমার কাছে কোত্থেকে এলো? আমি জানি জুয়েলারি শপে এটা তোমার খুব পছন্দ হয়েছিল, তাই তোমার জন্য কিনে আনলাম, কিন্তু তোমার কাছে এত টাকা? অবনীর কথা শেষ হওয়ার আগেই সানায়ার ভাই নীল সেখানে পৌঁছে গেল। নীলেরও সানায়ার মতোই অবনী এবং তার পরিবারের প্রতি চরম ঘৃণা ছিল। অবনী আর গৌতমকে কোণে চুপি চুপি কথা বলতে দেখে নীল লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করল। হঠাৎ তার নজর নেকলেসের বক্সের উপর পড়ল। বক্সের ভেতর ঝকঝকে নেকলেস দেখে সে চমকে গেল। পরক্ষণেই সে এগিয়ে এসে গৌতমের হাত থেকে বক্সটি ছিনিয়ে নিল। এত দামি নেকলেস তোমার কাছে কোত্থেকে এলো? গৌতম বলল, আরে ফেরত দাও বলছি, ফেরত দাও। নীল পাল্টা প্রশ্ন করল, আগে বলো এটা পেয়েছ কোথায়?
আমি যেখান থেকেই আনি না কেন তাতে তোমার কি? আমি বলছি ফেরত দাও। এই বলে গৌতম নেকলেসটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু নীল তা নিজের পিঠের পেছনে লুকিয়ে ফেলল। তুমি এটা চুরি করনি তো? এই অপবাদ শুনে অবনীর চোখ ভেজে উঠল, কারণ গৌতমের কাছে নীলের প্রশ্নের কোনো উত্তর ছিল না। অবনী কাপা গলায় বলল, গৌতম, কি হলো? তুমি চুপ কেন? সত্যি বলো, এই নেকলেস তুমি কোত্থেকে এনেছ? সত্যি কি তুমি এটা চুরি করেছ? আমি ভাবতেও পারিনি তুমি এত নীচ কাজ করবে। না অবনী, আমি নেকলেস চুরি... আচ্ছা, এবার বুঝেছি, তুমি যৌতুকের মালপত্র থেকে এটা চুরি করেছ। লজ্জা হওয়া উচিত তোমার। যে থালায় খাও সেই থালাতেই ফুটো করো। আমি এখনই সবাইকে তোমার আসল রূপ দেখাচ্ছি, শালা চোর। গৌতম অবনীকে কিছু বোঝানোর সুযোগ পাওয়ার আগেই নীল সুযোগ বুঝে পরিবারের বাকিদের কাছে চলে গেল। সবাই যখন মুন্সিজিকে বিদায় জানাতে গেটের কাছে দাঁড়িয়েছিল, নীল চিৎকার করে বলল, দাদিশা, আপনারা সবাই এখানে গেটে দাঁড়িয়ে আছেন, আর এদিকে গৌতম যৌতুকের মালে হাত সাফ করে ফেলেছে। এই দেখুন কত দামি নেকলেস চুরি করেছে। নীলের আওয়াজ শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। পার্টিতে একের পর এক বড় বড় ধাক্কা লেগেই যাচ্ছিল, কিন্তু এবারের ঘটনা ছিল অনেক বেশি গুরুতর। নেকলেসটি দেখা মাত্রই গায়ত্রী দেবীর চোখ রাগে লাল হয়ে উঠল। এখন প্রশ্ন হল, গৌতম কি অবনীর সামনে নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে? এরপর পার্টিতে আর কি বড় ঘটনা ঘটতে যাচ্ছে, এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।